Really emphatic victory. They win this by 45 runs, and there's the জয় দিয়ে টি-20 থেকে বিদায় দেশের ক্রিকেটের মহানায়ক মাশরাফি। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 45 রানে হারালো বাংলাদেশ। নিজেদের ইতিহাসের অন্যতম সফল সফর টাইগারদের টেস্ট ওয়ানডের পর টি-20 সিরিজও শেষ হলো সমতায়। ক্যারিয়ার জুড়ে সমর্থনের জন্য বোর্ড, সতীর্থ ও ভক্তদের ধন্যবাদ জানালেন মাশরাফি। Yeah, it's been always, they have been always supporting us, doesn't matter wherever we are playing. I think big thanks to them, and I hope that they will keep doing the same things. মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এনটিভির স্পোর্টস এডিটর নাসিমুল হাসান দদুল। দদুল ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। দদুল ভাই, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কিন্তু এখন মাশরাফি কথা বলছেন। আমরা ম্যাচের প্রতিবেদন, তার সেই সংবাদ সম্মেলনটা দেখে তারপর আমরা আবার আপনার কাছে ফিরব। দর্শক, এই মুহূর্তে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছেন সদ্য টি-20 থেকে অবসরে যাওয়া বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আমরা সরাসরি চলে যাব সেখানে। অনেক স্মৃতি আছে, হয়তোবা সামনে আরো খেলবো, একসাথে থাকবো, বাট তারপরে একটা স্টেজ থেকে সরে আসা মানে হয়তোবা কারো খারাপ লেগেছে, আমারও তো অনেক লাগছে। অবভিয়াসলি আমার থেকে বেশি হয়তোবা কারো লাগবে না, এটাই স্বাভাবিক, বা আমার পরিবার থেকে। বাট তারপরও আই ডু রেসপেক্ট যারা আমাকে ভালোবেসেছে বা আমাকে এই সম্মানটুকু দিয়েছে এবং আমার জন্য চোখের পানি ফেলা, এটা আমি মনে করি যে আমার জন্য এটা বিরাট পাওয়া। না, আমাদের ব্যাকআপ লাইনে যারা আছে, যদি দেখেন সাকিব, মুশফিক, তামিম, রিয়াদ, এরা যারা আছে এখন সিনিয়র থাকবে টি-20-তে। সো আমার কাছে মনে হয় না যে তাদের নতুন করে শেখার কিছু আছে বা শিখতে হবে। আর গ্রেট টিমমেটরা আছে, তার সাথে কিছু জুনিয়র প্লেয়াররা আছে। সো আমার কাছে মনে হয় না কাজটা এত কঠিন হবে। আর জুনিয়র যারা আছে তারা, যেমন আমরা যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, সুজন ভাই ছিল প্রথম ক্যাপ্টেন, এখান থেকে আস্তে আস্তে দুর্জয় ভাই আমার প্রথম ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন ছিল। সো এখান থেকে আস্তে আস্তে দেখেন আমি একসময় বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হচ্ছি। সো আমি কখনোই বলবো না যে কাউকে ওই রকম টার্গেট করতে যে আমি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হব, কারণ ওইটা তখন অনেক সেলফিশ চিন্তা ভাবনা হয়ে যাবে। কারণ আমাদের সবার উদ্দেশ্য থাকবে হচ্ছে আমরা বাংলাদেশকে জিতাবো কীভাবে। সো একটা সময় যদি তার যোগ্যতা সেরকম থাকে, অবশ্যই সে পেয়ে যাবে। সো আমি পার্সোনালি কাউকে বলবো না যে এইটা টার্গেট করে এগিয়ে যেতে। না, অবশ্যই আমি সবসময় বিশ্বাস করি, যেমন আমি সবসময় একটা কথা বলি, আমি লাকে বিশ্বাস করি, এই জন্য যে আমরা যা কিছু করি উপর আল্লাহ ছাড়া এটা সম্ভব না। সো এন্ডটা ভালো হওয়াতে, শেষটা ভালো হওয়াতে, যেটা চেয়েছিলাম যে আজকের ম্যাচটা জিততে, তো এটা হওয়াতে অবশ্যই আমি অলমাইটিকে একটা ধন্যবাদ তো অবশ্যই দিতে দিচ্ছিলাম। বাট ওই মুহূর্তটা আসলে ওইটাই চিন্তা হয়েছিল যে ক্যাপ খুলে হয়তো বা কি করছিলাম, আমার অত বেশি খেয়াল নেই। না, সাকিব যখন অ্যাক্টিভ থাকে তখন কাজটা অনেক সহজ হয়ে যায়। সো এরকম ম্যাচ আপনি আগেও দেখবেন, যেমন আমরা ইন্ডিয়ার সাথে এক রানে হেরেছিলাম, যে ম্যাচটা আপনি হয়তো মনে আছে কিনা জানি না। সাকিব এরকম ম্যাচ অনেক আছে, অনেক অ্যাক্টিভ। সাকিব অ্যাক্টিভ থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়। সো সাকিব অ্যাক্টিভ থাকাতে হয়তো আমি যখন ফাইন লেগে ফিল্ডিং করছিলাম, ও বোলারের সাথে কথা বলে অনেক সময় ফিল্ডিং সেট আপ করছিল। সো এটা আমার জন্য হয়তো বা দৌড়ে দৌড়ে আসতে হয়নি। আর যেটা বললাম, হয়তো আমি আরেকটু রিল্যাক্স থাকতে, আমি নিজেকে
হয়তোবা কন্ট্রোল করতে অনেক সময় পারছিলাম না, বাট ফাইন লেগে থাকাতে আমার কাজটা সহজ হয়েছে এবং এট দ্য সেম টাইমে সাকিব স্টেপ আপ করা তো আমার জন্য ভালো হয়েছে। না, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে অবশ্যই তার জন্য অনেক বেশি বেশি শুভকামনা থাকবে, এবং শুধু তার জন্য না, পুরো বাংলাদেশ টিমের জন্য, স্পেশালি টি-20 থেকে। এবং আমি আশা করব যে যেই হোক, এই মুহূর্তে হয়তো বা সাকিবের কথাই যেহেতু আপনারা বলছেন, যেই হোক ইনশাল্লাহ আমার বিশ্বাস সে বাংলাদেশ টিমকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে এখান থেকে। না, বাংলাদেশ অবশ্যই সামনে এগিয়ে যাবে, এবং ধরে রাখাটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা ঠিক। কারণ কিন্তু আমার বিশ্বাস যে যারা আছে, যারা সিনিয়ররা আছে, আমি আগেও বললাম কিছু এক্সাইটিং টি-20 প্লেয়ারও আমাদের আছে। যদি আপনি বলেন টি-20 না, শুধু তারা টেস্ট ক্রিকেটও পারফর্ম করছে, ওয়ানডে ক্রিকেটও পারফর্ম করছে, তো তারা যদি এক হয়ে খেলতে পারে ইনশাল্লাহ আমরা আরও ভালো করবো সামনে। থ্যাংক ইউ। দর্শক, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছিলেন মাশরাফি বিন মুর্তজা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। এক ঝলক দেখে নেব আমাদের আজকের ম্যাচ রিপোর্টটি। কথা রাখলেন সতীর্থরা, বাংলাদেশের ক্রিকেটের মহানায়ক মাশরাফির টি-20 থেকে বিদায়টা হলো জয় দিয়ে। কলম্বোতে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে 45 রানের দাপুটে জয়ে 1-1 সমতায় টি-20 শেষ করল বাংলাদেশ। আগে ব্যাট করে সৌম্য ইমরুলের রেকর্ড ওপেনিং জুটিতে 176 রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাবে সাকিব মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের ইনিংস শেষ হয় 131 রানে। ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান আর সিরিজ সেরা হয়েছেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কা থেকে হুমায়ুন কবির রোজের রিপোর্ট। প্রতিশোধ, সমতা আর প্রতিদান, এই সব মিলে প্রেমাদাসায় অধিনায়ক মাশরাফিকে দলের সতীর্থরা দিলেন এক স্বপ্নীল উপহার। ক্রিকেটাররা আগের দিনই সংকল্প করেছিলেন প্রিয় ম্যাচকে বিজয়ের বেশে জানাবেন বিদায়। তাই মধুর অভিজ্ঞতা নিয়ে এই ফরম্যাট ছাড়লেন মাশরাফি বিন মুর্তজা। এর আগে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, যে দেশকে সুনামির আতঙ্ক তাড়িয়ে বেড়ায় বারবার, সেই সুনামি যেন আবার উঠল প্রেমাদাসায়। না, প্রাকৃতিকভাবে নয়, প্রেমাদাসায় ইমরুল আর সৌম্যর ব্যাটিং তাণ্ডবে 4 ছক্কার বৃষ্টি ঝরে, আর চোখ বুজে সইতে হলো লঙ্কান বোলারদের। পাওয়ার প্লে 6 ওভারে ইমরুল সৌম্যর আগুন ঝরা ব্যাটিংয়ে টাইগারদের স্কোর বিনা উইকেটে, কিন্তু তখনও থামেনি রানের পাগলা ঘোড়া। সাব্বিরের সাথে উইকেটে আসেন টি-20 ফেরিওয়ালা সাকিব আল হাসান। এই দুজনে মিলে 10 ওভারে বাংলাদেশের স্কোর তোলেন 101 রান। তবে জবাব দিতে নেমে বাংলার জান সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরমেন্স প্রদর্শনে ডেঞ্জার ম্যান কুশল পেরেরাকে ফেরান বাড়িতে। এরপর আবারও সাকিবের শিকার হয়ে মুনাফেরা ফেরেন প্যাভিলিয়নে। মাঝে অধিনায়ক ধারাঙ্গা পথে কাটা হয়ে উঠলে রিয়াদের স্পিনে ধরাশায়ী হয়ে 18 রানে আউট লঙ্কান অধিনায়ক। এবার দৃশ্যপটে দ্য স্পেশাল ওয়ান মুস্তাফিজ। লঙ্কানদের টি-20-র অন্যতম ভরসার নাম গুণারত্নে ও শিরবর্ধনেকে আউট করে হ্যাট্রিকের সুযোগ সৃষ্টি করেন কাটার মাস্টার। তা না হলেও লঙ্কানদের দলীয় স্কোর 40 রানে 5 উইকেট হারিয়ে কোমর ভেঙে পড়ে। স্বাগতিকদের ওই ভাঙা কোমর সোজা করে দাঁড়ানোর স্বপ্ন দেখায় কাপুগেদারা ও থেসেরা পেরেরা। তাদের 58 রানের জুটি চোখ রাঙা ছিল, তবে সাকিবের বুদ্ধিদীপ্ত বলে সর্বনাশ লঙ্কানদের। 27 রানে আউট থিসেরা। টাইগার সমর্থকদের তখনও বুকে কাঁপন ধরিয়ে ব্যাট করে যাচ্ছিলেন কাপুগেদারা, কিন্তু 50 করা গেদেরাকে ফেরান দাফিজ। সাতক্ষীরার এই পেসার শিকার করেন 4টি উইকেট, আর টাইগাররা দারুণ জয়ে সিরিজে ওয়ানে সমতা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের অতিথির কাছে। দদুল ভাই, মাশরাফির বিষয়টা বারবারই কিন্তু ঘুরে ফিরে সবার আগে চলে আসছে, তবে আমরা এখনই মাশরাফির বিষয়ে আপনার কাছে যাব না, ম্যাচের প্রসঙ্গে আগে যেতে চাই। আর ম্যাচের প্রসঙ্গে গেলে প্রথমে যদি আমরা দেখতে চাই বাংলাদেশের ইনিংসটা, তো বাংলাদেশের ইনিংসটাকে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে যে টি-20 ক্রিকেট একটি হিসেবের খেলা। প্রথম 6 ওভার যে দলটি ভালো করতে পারবে, গুড স্টার্ট দিতে পারবে, সেই দলের কিন্তু বড় একটা স্কোর করার সম্ভাবনা আছে, এবং বড় স্কোর করা মানেই প্রতিপক্ষের উপরে একটা বাড়তি চাপ তৈরি করা। তো সেক্ষেত্রে বাংলাদেশের তামিমকে বাদ দিয়ে ইমরুল আর সৌম্যর কিন্তু একটা মানে ফ্লাইং স্টার্ট বলা যায়, যেটাকে বলা হয় উড়ন্ত সূচনা বাংলাদেশের ছিল। এবং সৌম্য এবং ইমরুল কিন্তু মূলত দেখবেন যে মালিঙ্গা তার ফার্স্ট স্পেলে এত ভালো বল করেছে, এরপরও লঙ্কান বলারদের মূল বোলিং ধসটা কিন্তু এই ওপেনার দুজনই নামিয়েছে। এরপর আসলো সাকিব, মিডিল অর্ডারটাকে আক্রমণাত্মক ব্যাটিংয়ের যে জিনিসটা
সেটা তিনি খেলে দিয়ে গেলেন, অর্থাৎ কোনো শ্রীলঙ্কার কোনো বলারকে সেটেল হতে দিলেন না। এই পজিটিভ জিনিসগুলোকে দিন শেষে বাংলাদেশকে 176 রানের একটা পুঁজি এনে দিল, আচ্ছা, যেটার উপর ভর করলো, লড়াই করলো আমাদের বোলাররা। দাদু ভাই, মাঝখানে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি, সেটি হচ্ছে কি, আপনি প্রথম 6 ওভারের কথা বলছেন, পাওয়ার প্লের কথা বলছেন। আমরা কিন্তু একেবারে মিডল অর্ডার থেকে শুরু করে কিংবা শেষের দিকের কথাই স্পেসিফিকলি বলতে হবে, সেটি হচ্ছে কি খুব একটা ভালো ব্যাটিং কিন্তু আমরা এই ম্যাচেও বাংলাদেশ দলের কাছ থেকে পাইনি। মালিঙ্গা কিন্তু হ্যাট্রিক করেছেন, যদিও তিনি প্রথম দিকে কিন্তু সুপার ফ্লপ ছিলেন। টি-20তে কিন্তু আপনার 11 জন প্লেয়ার কিন্তু রান করবে না, খেলে দিবে 2-1 জন। আপনি যদি ফার্স্ট টি-20টা দেখেন তাহলে ওদের ব্যাটসম্যানের দিক তাকান, একজন একটা ইনিংস খেলে দিয়েছে, ম্যাচটা কিন্তু বেরিয়ে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে আপনি কিন্তু সাকিব কিন্তু সুপার ইনিংস খেলেছে, যেটা বলতে হবে। ওয়ে আবদার ইমরুল এন্ড সৌম্য, সাব্বির যদি আরেকটু থাকতো তারা আরো বেটার খেলতে পারতো। এই জিনিসগুলো পজিটিভের কারণেই কিন্তু দিন শেষে আপনার স্কোর বোর্ডে কিন্তু 176 রানের পুঁজিটা, যেখানে শ্রীলঙ্কার বলাররা যদি সেটেল হতে না পারে, যেটা বাংলাদেশি বলাররা ওদের ব্যাটসম্যানদের সেটেল হতে দেয়নি। আপনি যদি দেখেন সাকিবের বোলিংয়ে, সেখানেও সাকিব সফল, এরপরে মাহমুদুল্লাহ রিয়াদ, এরপরে মুস্তাফিজ, অর্থাৎ শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের উইকেটে দাঁড়িয়ে যে রানটা তাড়া করবে সেই জায়গাটাতে কোনোভাবেই দাঁড়াতে দেয়নি। সর্বোপরি বাংলাদেশের ফিল্ডিং, আমি বাংলাদেশের অনেক ম্যাচে এরকম দুর্দান্ত ফিল্ডিং দেখিনি। এবং যে কোনো একটি ম্যাচে যদি আপনাকে জিততে হয় তাহলে ক্রিকেট ইজ এ টিম গেম, এবং তার প্রত্যেকটা শরীরী ভাষা কিন্তু আজকে মাঠে উপস্থিত ছিল। মাশরাফি যেটা মেনশন করলো যে সে যখন ফাইন লেগেছিল, সাকিব এসে বোলারকে বলছে যে এভাবে ব্যাট করে, এভাবে বল করো, এভাবে বল করো। একজন সিনিয়র ক্রিকেটারের কাছে, যেটা রোজও বললো যে টি-20র ফেরিওয়ালা সাকিব, এত অভিজ্ঞ একজন প্লেয়ার যদি তিনি আরেকজন বোলারকে যদি টিপস দেন, সেটা তো দলের জন্য অনেক কাজে আসে। আজকে বাংলাদেশের 11 জন প্লেয়ার প্রত্যেকজনই খুব পজিটিভ মাইন্ডে ছিল, তাদের বডি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু সেটা অত্যন্ত। এবং আমার মনে হয় না আমি বাংলাদেশের গত 10-12 বছরে এত পজিটিভ দেখেছি বাংলাদেশ বাংলাদেশকে। টিম বাংলাদেশ বলতে যা বোঝায় প্রেমাদাসে আজকে পুরোটাই আমরা দেখতে পেরেছি। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশের এগেইনস্টে শ্রীলঙ্কার যে আজকে বোলিংটা দেখেছি, তারা শুরু করেছিল যেভাবে করে, শেষের দিকে এসে তারা কিন্তু বাংলাদেশের গতিটাকে থামিয়ে দিতে সক্ষম হয়েছিল। তা না হলে কেন যেন মনে হচ্ছিল আজকে বাংলাদেশ কিন্তু 200 স্কোর হয়তো অতিক্রম করত। টি-20 টেম্পোটাই এরকম। মালিঙ্গা ইজ এ ওয়ার্ল্ড ক্লাস বোলার, মালিঙ্গার কথাটাই জিজ্ঞাসা, মালিঙ্গা ইজ এ ওয়ার্ল্ড ক্লাস বোলার, কোনো ডাউট নেই। তো তার মতো বলার যে কোনো একটি টিমকে ধস নামাতে পারে, এটা তো খুব স্বাভাবিক। আপনি যদি শ্রীলঙ্কার টিমটাকে দেখেন, ইভেন অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা, এই দুটো দলের বিপক্ষে কিন্তু তারা টি-20 সিরিজ জিতে ঘরের মাটিতে বাংলাদেশের কাছে 1-1 ড্র, বাংলাদেশের জন্য এটা বিশাল অর্জন বলা যাবে। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানো, এটা যে কতটা কঠিন, মানে যারা 11 জন প্লেয়ার মাঠে খেলে তারাই বুঝতে পারে, কারণ ওরা ওদের মাঠের চরিত্র সবকিছুই মোটামুটি অবগত। এবং মালিঙ্গার কাছে যে বোলিং বৈচিত্র্য আছে, সে জায়গায় বাংলাদেশের ব্যাটসম্যানরা আমি দেখেছি যে খুব বুক চেটিয়ে ওকে হ্রাস করেছে। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই একটি পজিটিভ সাইন। মানে এত সাবলীলতা হয়তো বা সাবলীল হওয়ার পরও এগ্রেসিভনেস, মানে আগে যে জিনিসটা ভয় পেত যে আমি মালিঙ্গার বল ফেস করতে পারবো কিনা, একটু ভয় থাকে, সেই জায়গায় যে সে আপনার উপর তাড়া করে রান করা, এটাই হলো একটা টিমের জন্য বড় জিনিস। আচ্ছা, মানে প্রথমে হচ্ছে গিয়ে ডিফেন্সিভ মুড থেকে বের হয়ে সাবলীল হওয়া, সাবলীলের পর এগ্রেসিভ ভঙ্গিমায় যাওয়া, সেটা বাংলাদেশের ব্যাটিং আজকে ছিল। আচ্ছা ভাইয়া, আমি এখন যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে বাংলাদেশের একাদশটা নিয়ে। তামিম হয়তো ইনজুরির কারণে আজকে তামিমের জায়গাতে আজকে ইমরুল খেলেছেন, তাসকিনের বদলে মিরাজকে নেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই টিমটা যদি ঠিকঠাকভাবে পারফর্ম করে, তাহলে এটা টি-20 স্কোয়াড হিসেবে মাশরাফি যদি চলে যান, তাহলে হয়তো সেই জায়গায় আবার তাসকিনই হয়তো সুযোগ পাবেন, তো সেক্ষেত্রে একদম পুরোপুরি ফিট? টি-20তে সেই বলারই বা সেই ব্যাটসম্যানই খেলার সুযোগ পাবে যে পারফর্ম করবে। আপনি যদি কোচ হাতুরু সিং এর বর্তমান মেথডটা দেখেন, সে কিন্তু বলছে যে পারফরমেন্স করবে সে থাকবে, এটাই তার ক্রাইটেরিয়া। এবং আজকের খেলায় মুশফিক বা তামিমের খেলার কথা ছিল না, দিন শেষে তামিম তো থাকলোই না, আমরা দেখলাম। এবং ইমরুল সৌম্য কিন্তু সেটা কাটিয়ে উঠেছে। এবং দিন শেষে যখন আপনি ম্যাচ জিতবেন, তখন কে ছিল না বা কে ছিল, এই বিষয়গুলো কিন্তু আসবে না। দিন শেষে হাতুরু সিং সফল, তিনি যে স্কোয়াডটা তিনি আজকে দিয়েছেন। গত ম্যাচে বাংলাদেশের হারের অন্যতম কারণ কিন্তু তাসকিনের প্রথম ওভারটা ওর এক্সপেন্সিভ। এখানে যদি টি-20তে কিন্তু দিন শেষে একটা বড় রোল প্লে করে হচ্ছে বোলাররা, তারাই ম্যাচটাকে আটকে রাখার সক্ষমতা রাখে। সেই জায়গায় বাংলাদেশের গত ম্যাচটিতে আমরা দেখিনি। আজকে যেমন মুস্তাফিজকে আমরা দেখলাম তার মতো করে, সাকিবকে দেখলাম তার মতো করে। সাকিব যদি ইনিশিয়াল স্টেজে ব্রেক থ্রুটা না দিত, তাহলে আবার ম্যাচের চিত্রটা কিন্তু পাল্টেও যেত দিন শেষে এসে। অর্থাৎ টি-20 ক্রিকেটের নিয়মটাই এরকম, যত তাড়াতাড়ি পারেন। এবং হিসাব 6 ওভারের ভিতরে আপনি প্রথমে কি করছেন, মূল জায়গাটা ওটা। বাংলাদেশের 6 ওভারে 56 এর মতো রান,
শ্রীলঙ্কার 6 ওভারের ভিতরে কিন্তু উইকেট নেই। উইকেট নেই, এই জায়গাটা কিন্তু ম্যাচের ডিফারেন্সটা কিন্তু পার্থক্যটা করে দিয়েছে। করে দিয়ে গেছে। পার্থক্যটা করে দিয়েছে। দদুল ভাই, আমাদের ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। বিরতির পর আবারও আপনার কাছে ফিরবো। শেষ বেলাতেও পরিপূর্ণ তিনি ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে 54 ম্যাচের ক্যারিয়ারের ইতি টানলেন। আর টি-20-র এই লাল সবুজ জার্সি জড়িয়ে ক্রিকেট মাঠকে বিদায় জানালেন সহসাই। তিনি বাংলাদেশের ক্রিকেটের সফলতম নেতা মাশরাফি বিন মর্তুজা। সতীর্থদের আবেগে আলিঙ্গনে বাধা পড়লেন মাশরাফি। অবসরের ঘোষণা দিয়েছিলেন টি-20 সিরিজ শুরুর আগেই, বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। প্রথম ম্যাচ হারের পর শেষ টি-20-তে গল্প লিখতে হবে বীরত্বের সংকল্প করে নেমেছিলেন সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা। মাঠের বাইরে তার অবসর নিয়ে নানা বিতর্ক শোনা যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটের প্রতিনিধিদের কাছে সেসব নিছক গুঞ্জন। প্রাণপ্রিয় সতীর্থকে বুঝিয়ে দিতে হবে প্রাপ্য সম্মান। ক্যাপ্টেন নন, দলের নবীন সদস্যদের কাছে তিনি মাশরাফি ভাই। তাই তো ম্যাচের আগে দেয়া প্রতিশ্রুতি রাখলেন মুসাদ্দেক মুস্তাফিজরা, উজাড় করে দিলেন সবটুকু। আধুনিক ক্রিকেটের জনপ্রিয় সংগঠনের ডাক, ধারা বিবরণীতে ডিন জোন্সের কণ্ঠস্বর ভেসে এলো, দিস ইজ নট ফেয়ার, এটা যথার্থ নয়। বাংলাদেশের সফলতম অধিনায়ক বিদায়ী ম্যাচে দুটি ছড়াবেন কই? মালিঙ্গার স্লোয়ারে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়লেন। বল হাতেও আহামরি কিছু করতে পারেননি। মারকুটে সেকুকে প্রসন্নর উইকেট উপড়ে একবারই পেয়েছেন শিকারের সন্ধান। তবে বড় উপহারটা যে ততক্ষণে অনেকটাই নিশ্চিত। ক্যারিয়ারের শেষ ম্যাচে 4 ওভার বল করে 30 রানে নিলেন 1 উইকেট। মোস্তাফিজ, সাকিব বোলিং তাণ্ডব 8-এর উপরে, কিন্তু সবাইকে তো পরিসংখ্যানে মাপা যায় না। সেটার দরকারই বাকি। রাজ তরবারির তত্ত্বাবধানে হাত বদল আসছে। প্রেমাদাস্তায় যেটির হাসিমাখা চিহ্ন এঁকে গেলেন মাশরাফি। রাতে হোটেল লবিতে দাঁড়িয়ে হয়তো আনমনেই বলে উঠবেন, মশাল জেলে এসেছে, সলতেটা উস্কে নিস্তরা। শুভকামনা নেতা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এটাই মাশরাফির টি-20 থেকে অবসর নেওয়ার উপযুক্ত সময়। ম্যাচের অবসর ঘোষণার পর এ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলে এমনটাই বললেন বাংলাদেশ দলের কোচ চান্ডিকা হাথুরু সিংহে। টিম ম্যানেজমেন্টের প্রভাবে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। কদিন ধরে চলা এমন গুঞ্জনের পর কোচের মন্তব্য, সে বিতর্ক যেন আরো উস্কে দিল। আমার মনে হয় ওর অবসর নেওয়ার সিদ্ধান্তটা খুবই সময় উপযোগী। ওয়ার্ল্ড টি-20 আসর শুরু হতে এখনো অনেক দেরি আছে, তাই নতুন নেতৃত্বে সবাই সুযোগ পাবে নিজেদের গুছিয়ে নিতে। টি-20-তে বাংলাদেশ ওয়ানডের মতো ভালো খেলছে না, কিন্তু খুব শিগগিরই সব ফরম্যাটেই গুছিয়ে উঠতে পারবো আশা করছি। খেলার সময় আরো থাকছে। ওয়ানডে বিশ্বকাপ জিততে বেশি দিন লাগবে না বাংলাদেশের, বললেন শ্রীলঙ্কার কিংবদন্তি অর্জুন রানাতুঙ্গা। টাইগারদের টেস্ট ক্রিকেটের উন্নতিতেও মুগ্ধ এই লঙ্কান গ্রেট। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি আজকের অতিথির কাছে। বদুল ভাই, আমরা এবার একটু মাশরাফি প্রসঙ্গে যেতে চাচ্ছিলাম। মাশরাফির ক্যারিয়ার, আপনি অনেকগুলো বাংলাদেশের ম্যাচ কভার করেছেন, সিরিজ কভার করেছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে অনেক জায়গাতেও আপনার সফর করার সৌভাগ্য হয়েছে। সেই জায়গা থেকে মাশরাফিকে অনেক কাছ থেকে দেখেছেন, একজন নেতা হিসেবে, একজন ক্রিকেট মাঠের যোদ্ধা হিসেবে, আর একজন ক্রিকেটার হিসেবে কি বলবেন? মাশরাফির সাথে বাংলাদেশের ক্রিকেটের সম্পর্কটা বাংলাদেশের ক্রিকেটের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে, আমাদের শরীরে যেমন হাত একটা অংশ, বাংলাদেশের ক্রিকেটের সাথে মাশরাফি জড়িয়ে আছে ঠিক সেভাবেই। মাশরাফি কিন্তু প্রেস কনফারেন্সে বলল যে তিনি ভাগ্যে বিশ্বাস করেন। আপনি যদি 2011 সালের বিশ্বকাপ দলের ঘোষণাটার দিক তাকান, তখন আমরা তার কান্নাটাও দেখেছি। একাডেমি মাঠে প্র্যাকটিস করছিল। আপনাদের এই টেলিভিশনের সাংবাদিক ছিলেন খায়রুল আমিন, আমরা তখন এনটিভিতে ছিলাম। তো মাশরাফিকে বললাম যে কি অবস্থা, তুমি কি আছো কিনা? সে বললো জানি না, সিডন্স বা ওরা জানে আর কি। তারপরে ঘোষণা এলো যে মাশরাফি নেই, এবং সেই জায়গায় মাশরাফির সেই যে চোখের জল আমরা সবাই দেখেছি, কতটা মুষড়ে পড়েছিলেন। এবং মাশরাফি লাইক একজন যোদ্ধা, কিভাবে যুদ্ধ করে আবার দলে ফেরানো যায়। মাশরাফি 2011 পরে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন, এটা কিন্তু কেউ কখনো ভাবেনি। কিন্তু আপনি দেখেন যে মুশফিক এবং সাকিবের কাছে দলটা থাকার পর বাংলাদেশ দলটা কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারছিল না। টিমের ভেতরে কিছু সমস্যা ছিল। মাশরাফি নেতৃত্ব দেওয়ার পর কেমন একটা যে ম্যাজিকের মতো বাংলাদেশের গোটা টিমটা বদলে গেল। যেটা আমরা দেখেছি নিউজিল্যান্ডের ক্ষেত্রে ড্যানিয়েল ভেট্টরি বা রস টেলর যেটা পারেনি, সেটা কিন্তু ব্র্যান্ডন ম্যাককালাম করেছে। মাশরাফি লাইক দ্যাট কাইন্ড অফ যোদ্ধা, যা সারাটা জীবন যুদ্ধ করে সংগ্রামী একটা যোদ্ধা, যার মাঠে সব। আপনি যদি বাংলাদেশের নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ এবং হাবিবুল বাশার, এই 4টা ক্যাপ্টেনকে যদি মূল্যায়ন করেন, এই 4টা ক্যাপ্টেনই কিন্তু মাশরাফির কাছে যা আছে
ওর শরীরে সবকিছু নিংড়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য, এবং মাশরাফি খুব তরুণ বয়সে কিন্তু ক্রিকেট বিশ্বে আলোড়িত একজন বোলার হিসেবে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু ইনজুরি নিয়ে কিন্তু তিনি সারা জীবনই যুদ্ধ করেছেন। এরপরও মাঠে তিনি ফিরে আসছেন বারবার। এই যে একটা যোদ্ধার মাঠে ফিরে আসার যে তাগিদ, এখানেই একটা প্লেয়ারকে নায়ক বানায়। আপনারা তাকে মহানায়ক করেছেন, আমার মনে হয় তার বাংলাদেশ দলকে দেওয়ার আরো কিছু বাকি আছে। দুদুল ভাই, শুধু আমরাই নয়, হয়তো বাঙালি জাতি পুরোপুরি সবাই না, আপনি তাকে জানেন মহানায়ক যে, হিসেবে বাংলাদেশ এই জুনেই চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স খেলতে ট্রফি যাবে, এরপর একটা ত্রিদেশীয় সিরিজ আছে, সেখানেও মাশরাফির নায়ক হওয়ার অনেক কিছু সুযোগ আছে, কারণ ত্রিদেশীয় সিরিজে আমরা চ্যাম্পিয়ন হতেও তো পারি। মাশরাফির সবই আছে, নেই শুধু একটি ট্রফি। আমরা চাই এই মহানায়কের কাঁধে হয়তো একটি ট্রফির সাফল্য উঠুক, যাতে বাংলাদেশের ক্রিকেটে জীবন্ত কিংবদন্তি বাংলাদেশের ক্রিকেটে সবার কাছে স্মরণীয় হয়ে থাকে। মাশরাফির প্রতি আপনার আমার এবং সবার পক্ষ থেকে রইল সালাম আমার। দুদুল ভাই, আমি বুঝতে পারছি এখানে হয়তোবা কিছুটা আবেগ কাজ করছে আপনারও, শুধু আপনার নয়, গোটা জাতিরই হয়তোবা তার প্রতি একটা আবেগ কাজ করবে। হয়তো অনেকে নীরবে কেঁদেছেন মাশরাফির আজকের বিদায়, টি-20 থেকে অন্তত। কেউ কোন ফরম্যাট থেকেই তার বিদায়টা সেটা হয়তোবা সহ্য করতে পারবেন না, মানে আবেগ আসলে থেকে, বাংলাদেশ ভালোবাসার কাছ থেকে হয়তো। বাংলাদেশ টিমটা আজকে যে আলোচনায়, বাংলাদেশ টিমটা কিন্তু হঠাৎ করেই বদলে গেল, এবং বাংলাদেশ টিমটা বদলেলো কোথায়? 2015 বিশ্বকাপে, যেখানে বাংলাদেশ সব থেকে বেশি আলোচিত হয়েছে যার পারফরমেন্সটা। এবং ঘরের মাঠে যদি আপনি 13-14 দিক তাকান, তাহলে ভারত, সাউথ আফ্রিকা, পাকিস্তান, তিনটি দলের বিপক্ষে আমাদের সিরিজ জয়। এই সবকিছুর নেতৃত্বেই তো ছিলেন মাশরাফি। মানে যাকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটের নতুন করে পথ চলা, সেই প্লেয়ারটাই থাকছে না, স্বাভাবিক কিছুটা খারাপ তো লাগারই কথা সবারই। দুদুল ভাই, হাতুরু সিংহের বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে তার যে কোচিং দর্শন, সেটা হয়তো তিনি বাংলাদেশ ক্রিকেট দলের মাঝখানে প্রয়োগ করছেন, সেটা হয়তো ফলে যাচ্ছে। কিন্তু আপনার কাছে কি কোথাও কি মনে হচ্ছে যে দলের ভেতরে হাতুরু সিংহের তার যে ক্রিকেটীয় দর্শনটা, সেটা কোনো না কোনো জায়গাতে কোনো না কোনো সমস্যার তৈরি করছে? আপনি যদি গার্দিওলা বা মরিনহোর দিকে তাকান, ফুটবল কিন্তু কোচের খেলা, কিন্তু দিন শেষে এগুলা বাস্তবায়ন করে কিন্তু মেসিরাই। যদি তারা মাঠে পারফর্ম না করে, দিন শেষে কিন্তু কোচ হিরো না। বাংলাদেশের টোটাল আজকের টিমটার পেছনে বাংলাদেশের যে 11 জন ক্রিকেটার মাঠে খেলে, সম্পূর্ণ কৃতিত্ব তাদেরই। তারা তাদের নিংড়ে ঘাম ঝরে বাংলাদেশের সাফল্যটা তুলে আনে, তার কৃতিত্বটা কিন্তু অনেকেই ভোগ করে। হাতুরু সিং হয়তো বাংলাদেশের যারা 5 জন কোর ক্রিকেটার আছেন, যারা সিনিয়র ক্রিকেটার আছেন, তাদেরকে যেভাবে কমান্ড করতে চাইবেন, তারা হয়তো সেই জায়গাটাতে একমত অনেক সময় হন না, যে কারণে কোচের পছন্দ মতের অনৈক্যতাও হয়তোবা কিছুটা থাকতে পারে মাশরাফির কাছে। তবে হাতুরু সিং এর টি-20 নিয়ে যে মেথড, সেটা হচ্ছে তিনি চান দ্বিপাক্ষিক কোনো সিরিজের সাফল্য না, তিনি চান বিশ্বকাপের মতো আসরে বড় কোনো সাফল্য, যে কারণে তিনি টি-20 টিমটাকে নতুন করে সাজাতে চান। তার লক্ষ্য হচ্ছে 2020 সালের টি-20 বিশ্বকাপ, এবং সেই জায়গায় হয়তো মাশরাফির মাশরাফি হয়তো আর বেশি দিন খেলার সুযোগ ছিল না, মুশফিক হয়তো থাকবে না, ওই কারণে তিনি নতুন একটি টিম সাজানোর জন্যই বলছেন যে সিনিয়র ক্রিকেটারদের আমাদের দলে নেই। কিন্তু এই জিনিসটা আরো ডিসেন্ট ওয়েতেই তো হতে পারতো। মাশরাফির যে অবসরটা প্রথম ওয়ানডেতে আসলো, সেই ওয়ানডেটার সেই ঘোষণাটা যদি আজকের ম্যাচে আসতো, সবকিছু ভালো হতো না। প্রথম টি-20-তে না আসে যদি আজকে আসতো, তাহলে হয়তো বা আরো বিষয়টা একটু হলেও অন্যরকম মনে হতো। যাই হোক, মাশরাফির জন্য অনেক সম্মানজনক হতো। একটা দলকে যিনি আজকে, আপনি দেখেন মাশরাফি যখন দলটাকে ছাড়লো, তখন দলটা কোথায়? অর্জুনা রানাতুঙ্গার মতন একজন বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলছে যে বাংলাদেশের সামনে সম্ভাবনা আছে বিশ্বকাপ জয়, বাংলাদেশ ভালো করছে, টেস্টও ভালো করছে। তাহলে মাশরাফি কিন্তু বাংলাদেশ দলকে একটা জায়গায় সেটেল করে গেল, এখন এই দলটাকে টেনে নিয়ে যাওয়ার পালা। আপনি যদি আজহারউদ্দিন এবং সৌরভ গাঙ্গুলিকে দেখেন, তারা কিন্তু ভারতীয় দলটাকে একটা জায়গায় রেখে গেছে, পরবর্তীতে ধোনি টেনে নিয়ে গেছেন। মানে সাফল্যের সর্বোচ্চটা হয়তো ধোনি এনে দিয়েছেন, কিন্তু গাঁথুনিটা ওই আজহারউদ্দিন কিংবা সৌরভ গাঙ্গুলি হাতে এসেছে। আমি আরেকটু ছোট্ট করে আপনাকে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা ছোট্ট করে জানতে চাইবো টোটাল এই যে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যে একটা সিরিজ খেললাম, ওয়ানডে, টেস্ট এবং টি-20, তিনটিতেই আমরা একদম সর্বোচ্চ পরিমাণে সাফল্য আমরা বলতে পারি যে সাফল্য এসেছে। আর পাশাপাশি এর আগে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে যে সিরিজটা খেলেছি, সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র দেখেছি। দুটো সিরিজ যদি আমরা কম্পেয়ার করি বা যদি তুলনা করি, এক্ষেত্রে আপনার কি বলার আছে ছোট্ট করে যদি বলতেন? আমরা যদি নিউজিল্যান্ড এবং ভারত এই দুটো সিরিজে আমরা ভালো করব না এরকম একটা ধরে নিয়েছিলাম, কিন্তু প্রত্যাশার বাইরে গিয়ে আমরা কিন্তু খুব ভালো করেছি, এবং নিউজিল্যান্ডের মাঠে আমরা ম্যাচ জেতার মতো মোমেন্টাম পেয়েছিলাম, যেটা ধরতে পারিনি। ভারতের সাথে যদি সেকেন্ড ইনিংসটা আমাদের ভালো হতো, ম্যাচটা ড্র হতে পারতো, সেই সুযোগটাও হারিয়েছিলাম। শ্রীলঙ্কার ট্যুরে আমরা সব দিক থেকে এগিয়েছিলাম, অভিজ্ঞতার দিক থেকে, সব দিক থেকে। প্রশ্ন ছিল যে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানোটা কঠিন একটা জব,
গল টেস্টে হারার পর টি-20 দিয়ে শেষ। আপনি যদি টোটাল সিরিজটা কম্পেয়ার করেন তাহলে আমি দেখব যে এখানে বাংলাদেশের ওয়ানডে সিরিজটা যেটা উচিত ছিল, প্রথম ম্যাচে বাংলাদেশ যেই খেলাটা খেললো ব্যাটে বলে এবং ফিল্ডিংয়ে, সেই জায়গায় আমরা একটা ট্রেন মিস করেছি। এবং টি-20টা ড্র, এটা মেনে নেওয়া যায়। টেস্টটা ড্র, ১৭তম টেস্ট, ওটাও একটা বড় অ্যাচিভমেন্ট হতে পারে। এবং সর্বোপরি বাংলাদেশের সাফল্য বলতে হবে শ্রীলঙ্কার ঘরের মাটিতে আমরা কোনো সিরিজ হারিনি। আচ্ছা, এটা আমাদের জন্য বিশাল সাফল্য এবং বাংলাদেশ ক্রিকেট দল হয়তো ভবিষ্যতে এরকম আরো অনেক সাফল্য আমাদেরকে উপহার দেবে। সর্বোচ্চ সাফল্য যে বিশ্বকাপের কথা বলছিলেন আপনি, সেটাও হয়তো একদিন না একদিন আমাদের ঘরে আসবে, সেটা বাঙালি জাতি প্রত্যাশা করে। মাশরাফির বিদায় যদিও আমরা কিছুটা আবেগ আপ্লুত, তারপরও এই মহানায়ককে বিদায়টা জয়ের মাধ্যমে দেওয়াতে হয়তো জাতি সন্তুষ্ট। অবশ্যই অবভিয়াস, এরকম একটি জয় মাশরাফির জন্য প্রয়োজন ছিল। বদরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক হিসেবে ফিরে পাওয়ার দাবিতে নড়াইলে মানববন্ধন করেছে টাইগার সমর্থকরা। এছাড়াও সভা সমাবেশ সহ রাজপথে নানা কর্মসূচি পালন করেছেন তারা। প্রথম টি-20 ম্যাচের আগে হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার এই অবসরে হতাশ নড়াইলের ক্রিকেট প্রেমীরা। মাশরাফিকে ফেরাতে বৃহস্পতিবার নড়াইল শহরের রূপগঞ্জ প্রজন্ম চত্বরে মানববন্ধন করেছেন সমর্থকরা, যেখানে সমর্থক ছাড়াও অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর সন্ধ্যায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন শেষে একটি আলোর মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। যে কোনো মূল্যে নড়াইল এক্সপ্রেস মাশরাফিকে টি-20তে ফিরে পাওয়ার দাবি জানান সমর্থকরা। বাংলাদেশ যেভাবে ওয়ানডে ক্রিকেটে উন্নতি করছে তাতে করে বিশ্বকাপ জিততে বেশি দিন লাগবে না, এমনটাই মন্তব্য করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি অর্জুনা রানাতুঙ্গা। সেই সঙ্গে টাইগারদের টেস্ট ক্রিকেটে উন্নতি অর্জুনাকে মুগ্ধ করেছে। কিন্তু আইসিসি টেস্ট ক্রিকেটকে 4 দিন করার পরিকল্পনায় ক্ষোভ জানিয়েছেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আলবামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। গল্পটা প্রায় 21 বছর আগের। সে সময় শ্রীলঙ্কার তামিল যুদ্ধ বিশ্ব গণমাধ্যমের খবরের পাতা জুড়ে। কিন্তু ক্রিকেট ক্যানভাসে পুরো দুনিয়াকে অবাক করে ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্নের ট্রফিতে যে লঙ্কানরা চুমন দিবে তা হয়তো ক্রিকেট জ্যোতিষীও ভুলে ভাবেননি। 1996 সালে শ্রীলঙ্কার সেই নেপথ্যের মহানায়কের নাম অর্জুনা রানাতুঙ্গা, যার নেতৃত্ব গুণে হিমালয় জয় করেছিল লঙ্কানরা। 2000 সালে ক্রিকেট থেকে অবসরের পর ক্রিকেটের সাথে থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু শ্রীলঙ্কা বোর্ডের দুর্নীতির কারণে রাজনীতিতে যোগ দেন তিনি। বর্তমানে তিনি পোর্টস অ্যান্ড শিপিং এর মন্ত্রী। তবে রক্তে মাংসে লেগে থাকা ক্রিকেট খুব মিস করেন এই কিংবদন্তি। Last election I contested as a vice president. ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর ক্রিকেট বোর্ডে যোগ দিতে চেয়েছিলাম, কিন্তু শ্রীলঙ্কা বোর্ডের ভোট নিয়ে অনিয়ম আর ক্রিকেট জানে না এমন সব লোকের কারণে রাজনীতিতে চলে আসি। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তুলনায় তোমাদের ক্রিকেট বোর্ড অনেক সক্রিয়, তাই তোমাদের ক্রিকেট অনেক For এগিয়েছে। last so many years, the cricketers weren't allowed to. কদিন আগে রানাতুঙ্গার দেশের মাটিতে টেস্টে বিজয়ের কেতন উড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তাতে অবশ্য এতটুকু অবাক হননি তিনি। উল্টো বলছেন ওয়ানডে ফরম্যাটে প্রবল সম্ভাবনা দেখছেন টাইগার দলের মাঝে। I think they have improved a lot. টেস্টে গেল 2-3 বছরে তোমাদের দল অনেক উন্নতি করেছে, এক কথায় আমি মুগ্ধ। তবে আরো উন্নতি করতে হলে স্কুল ও বয়স ভিত্তিক ক্রিকেটের দিকে মনোযোগ দিতে হবে। আর হ্যাঁ, ওয়ানডে ক্রিকেটে বর্তমান দলটি যেভাবে ফর্ম দেখাচ্ছে তাতে করে খুব বেশি দিন নেই যে তোমরা বিশ্বকাপ জিততে পারবে। Really improved in টি-20 জন্মের পর থেকেই এই ফরম্যাটের বিরুদ্ধে অবস্থান রানাতুঙ্গার। আর টেস্ট ক্রিকেট আইসিসি 4 দিনে করতে যাচ্ছে বলে কঠোর সমালোচনা করলেন এই লঙ্কান গ্রেট। still they come and watch test matches. কেন টেস্ট ক্রিকেট 4 দিনের হবে? এটি লাল বলের খেলা, 5 দিনের বাইরে চিন্তাই করা যায় না। সব জায়গায় ক্রিকেট বাণিজ্য হলে বিপদ হবে, কারণ টেস্ট ক্রিকেট হলো মায়ের হাতে সুস্বাদু খাবারের মতন। আর টি-20 ক্রিকেট, এটা কি কিছু হলো? এই ফরম্যাটকে একরকম জুস বলা যেতে পারে। Ultimately the cricket will go on. শ্রীলঙ্কায় আসা বাংলাদেশি সাংবাদিকরা অর্জুনা রানাতুঙ্গার দর্শন পেতে মুখিয়েছিলেন। যখন কিংবদন্তির দর্শন পাওয়া গেল তখন সব সাংবাদিকের একই প্রশ্ন ছিল, বিশ্বকাপ জয়ের রহস্য কি? অর্জুনা স্যার জানিয়েছেন, পাকিস্তানের ইমরান খান যদি পারে তিনি কেন পারবেন না। এই যেদিন নাকি তাকে রূপকথার জন্ম দিতে প্রেরণা জুগিয়েছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। শান্তি ও উন্নয়নের জন্য ক্রীড়া, এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় ক্রীড়া দিবস। আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম সমুজ্জ্বল করায় প্রথম বছরে 3 জন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা জানান, নিজেদের এবং আগামীর প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এমন উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে। এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ক্রীড়া মনস্ক ও সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখবে এমন আয়োজন।
বিশ্বের অনেক দেশে ক্রীড়া দিবস পালন করা হলেও বাংলাদেশে এবারই প্রথম জাতীয় পর্যায়ে দিবসটি পালিত হয়, আর তাতেই নেমে আসে উৎসবের আমেজ। ব্যান্ডের তালে তালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটিকে স্বাগত জানান ক্রীড়া সংশ্লিষ্টরা। দেশের সবকটি ক্রীড়া সংগঠন, বিভাগ ও জেলা পর্যায়েও দিবসটি পালন করা হয় একই উৎসাহে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন এমন 3 জন খেলোয়াড়কে এদিন পুরস্কৃত করা হয়। এরা হলেন এসএ গেমসের স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা আক্তার শিলা, স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও স্বর্ণজয়ী শুটার আহমেদ শাকিল। এ সময় তারা জানান আগামীতে আরো ভালো খেলার অনুপ্রেরণা হবে এ পুরস্কার। পাশাপাশি এমন সম্মান উৎসাহিত করবে ভবিষ্যৎ প্রজন্মকেও। খুবই ভালো লাগতেছে। আশা করি এটা শুধু আমাদের জন্য না, নিউ জেনারেশনের জন্য একটা উৎসাহমূলক ব্যাপার হয়ে দাঁড়াবে। তারাও ভালো কিছু করার চেষ্টা করবে। আমার মনে হয় তারা শুধু সাউথ এশিয়ান গেমসে না, আমাদের থেকে ভালো পারফর্ম করার চেষ্টা করবে। আমি যেহেতু ইসলামিক গেমসে খেলতে যাবো, আমার লক্ষ্যটা আরো একটু বৃদ্ধি পেল যে যদি আমি ইসলামিক গেমসেও একটা ভালো রেজাল্ট করতে পারি, তাহলে হয়তো বা এর চেয়ে বেটার কিছু আমি পাবো। আমাদের দেশে যেসব খেলোয়াড়রা আছে তাদের ভিতরেও উৎসাহিত হবে যে না, আমরা খেলাধুলা করবো, দেশের মান উজ্জ্বল রাখবো। সেক্ষেত্রে মনে করি ক্রীড়া দিবসটা আমাদের জন্য ভালো। এদিকে প্রজন্মকে ক্রীড়ায় উৎসাহিত করতে এবং একটি ক্রীড়া মনস্ক জাতি গড়ে তুলতে এমন উদ্যোগ বলে জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের যুব সমাজকে ক্রীড়ার দিকে আকৃষ্ট করা, যাতে ক্রীড়ার মাঝ দিয়ে সুস্থ দেহে সুস্থ মন সৃষ্টি করে একটি সুস্থ জাতি আমরা গঠন করতে পারি। বাংলাদেশের ক্রীড়া যাতে পৃথিবীর ক্রীড়াঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য আমরা আগামীতে এই দিবসের ব্যাপ্তি আরো বৃদ্ধি করব। দেশীয় ক্রীড়া আলোকোজ্জ্বল বার্তা নিয়ে ছড়িয়ে পড়বে দেশের সীমানা পেরিয়ে, দেশীয় অ্যাথলেটদের হাত ধরে, এমনটাই প্রত্যাশা সবার। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মিরপুর ইনডোর স্টেডিয়ামে আগামী 8 এপ্রিল থেকে শুরু হচ্ছে ইনডোর ইউনিক ক্রিকেটের চতুর্থ আসর। এবারের আসরে 8টি গ্রুপে ভাগ হয়ে মোট 32টি দল অংশগ্রহণ করবে। আসরের চ্যাম্পিয়ন দল পাবে 5 লক্ষ টাকা, আর রানার্স আপ দলের ভাগ্যে মিলবে 2 লক্ষ টাকা। এছাড়া প্রতিদিন 12 জন সৌভাগ্যবান দর্শক পাবেন হেলিকপ্টারে করে ঢাকা শহর ঘুরে দেখার সুবর্ণ সুযোগ। 5 দিন ধরে চলা আসরের সমাপ্তি হবে 13 এপ্রিল ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। The emphatic victory. They win this by 45 runs, and there's the জয় দিয়ে টি-20 থেকে বিদায় দেশের ক্রিকেটের মহানায়ক মাশরাফি। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 45 রানে হারালো বাংলাদেশ। নিজেদের ইতিহাসের অন্যতম সফল সফর টাইগারদের টেস্ট ওয়ানডের পর টি-20 সিরিজও শেষ হলো সমতায়। ক্যারিয়ার জুড়ে সমর্থনের জন্য বোর্ড, সতীর্থ ও ভক্তদের ধন্যবাদ জানালেন মাশরাফি। Yeah, it's been always, they have been always supporting us, doesn't matter wherever we're playing. I think big thanks to them, and I hope that they will keep doing the same things. দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।